হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 8 তারিখ, আর 8 তারিখে আরআরবি এনটিপিসিতে প্রথম শিফটে অর্থাৎ ফার্স্ট শিফটে যতগুলো কোশ্চেন এসেছে 40টা মোট, তোমার জিকে থেকে বলো কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কোশ্চেন কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তোমাদের সাথে দেখতে থাকো, পরবর্তীতে যাদের পরীক্ষা রয়েছে এনটিপিসি তাদের কিন্তু ভীষণ কাজে লাগবে। আজকে প্রথম প্রশ্নটা কি জিজ্ঞাসা করেছে দেখো, গান্ধীজি প্রথম কৃষক আন্দোলন কোথায় শুরু করেছিলেন? চম্পারণে। 1917 সালে বিহারের চম্পারণ জেলায় গান্ধীজির নেতৃত্বে একটি সত্যাগ্রহ সংগঠিত হয়। এটি চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত। এটি ছিল গান্ধীজির নেতৃত্বে ভারতে পরিচালিত প্রথম সত্যাগ্রহ। আরও দেখো যে গান্ধীজির নেতৃত্বে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি আন্দোলন যেগুলো হয়, প্রথমটা হয়েছিল বিহারের চম্পারণে 1917 সালে, তারপরে হয় 1918 সালে ঠিক তারপরে বছরই খেদাও সত্যাগ্রহ বা খেদা সত্যাগ্রহ, তারপরে বছর 1919 সালে খিলাফত আন্দোলন যেটা আমরা নামে চিনি, তারপরে হয় 1920 সালে অসহযোগ আন্দোলন এবং 1942 সালে হয় ভারত ছাড়ো আন্দোলন। এটা কিন্তু গান্ধীজির বিশেষ কয়েকটি আন্দোলনের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের সর্বোচ্চ রেল সেতুটি কোন নদীর ওপর নির্মিত? এটার জন্য সঠিক উত্তর হচ্ছে চেনাব। চেনাব নদীর ওপর কিন্তু রয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। ভারতীয় রেলওয়ের কাছে একটা উল্লেখযোগ্য অর্জন ছিল বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব নদীর ওপর সেতু নির্মাণের কাজটা সম্পন্ন করা। 5.6 মিটার লম্বা এই ইস্পাতের খিলানটি বা সেতুটি 111 কিলোমিটার দীর্ঘ এবং উধমপুর শ্রীনগর বারমুল্লা রেল সংযোগ প্রকল্পে অর্থাৎ ইউএসবিআরএল অংশ, যা জম্মু কাশ্মীরের কাটরা থেকে বানিহাল পর্যন্ত বিস্তৃত। পরবর্তী প্রশ্ন কি বলছে, জৈন ধর্মগ্রন্থের প্রথম সংকলন কোথায় করা হয়েছিল? বল্লভীতে। 5ম শতাব্দীতে বল্লভীতে অনুষ্ঠিত দ্বিতীয় যৌন পরিষদের মধ্যেই কিন্তু এটা করা হয়েছিল। শ্বেতাম্বররা জৈন ধর্মীয় গ্রন্থের প্রথম সংকলন অর্থাৎ 12টি অঙ্গ সংকলন করেছিলেন। পরে কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল দেখো, যে 43-এর এ ধারা কিসের সাথে সম্পর্কিত? ধারা 43-এর এ হলো ভারতীয় সংবিধানের একটি অনুচ্ছেদ যা শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করে থাকে। এর অর্থ হলো আইন প্রণয়ন করার বা অন্য কোনো উপায়ে শ্রমিকদের যাতে কোনো শিল্প ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে। এটা কিন্তু তোমার ডিপিএসপির মধ্যে পড়ছে। এই অংশটা কিন্তু ডিপিএসপির মধ্যে পড়ছে। পরবর্তী প্রশ্ন, কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? প্রক প্রণালী। আমরা যদি ভারতের ম্যাপটা লক্ষ্য করি এইভাবে, এটা হচ্ছে ভারত যদি ধরি, এই হচ্ছে শ্রীলঙ্কা, তাহলে এই যে এই অংশটুকুটা এটা কিন্তু হচ্ছে প্রক প্রণালী বা মান্নার উপসাগর। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার প্রক প্রণালী। তাহলে প্রক প্রণালী হলো ভারতের তামিলনাড়ু রাজ্যে এবং শ্রীলঙ্কার দ্বীপরাষ্ট্রের উত্তরপ্রদেশের জাফনা জেলার উত্তরের দিকের যে জাফনা জেলা আছে সেটার মধ্যে থাকা একটা প্রণালী। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, উপদ্বীপীয় মালভূমির বৈশিষ্ট্য কি নয়? এখানে জানতে চাইছে যে উপদ্বীপীয় মালভূমির বৈশিষ্ট্য কি ধরনের হয় না। দেখো এখানে কয়েকটা তোমাকে দিয়েছে, যে সমতল এলাকা, পাথুর এলাকা এবং আরও কিছু একটা বৈশিষ্ট্য ছিল। এই 3টা বৈশিষ্ট্যের মধ্যে কোনটা রাজ্যে পাওয়া যায়? ঠিক আছে, এর মধ্যে ছিল পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু। দেখো, উপদ্বীপীয় মালভূমি সমভূমি দ্বারা চিহ্নিত নয়। উপদ্বীপীয় মালভূমি ভারতের একটি পাথুরে অঞ্চল যা মালভূমি, পাহাড় এবং উপত্যকা নিয়ে গঠিত। এই 3টি বৈশিষ্ট্যই কিন্তু তামিলনাড়ু রাজ্যে পাওয়া যায়। ভারতের উপদ্বীপীয় মালভূমি উত্তর সমভূমির দক্ষিণে অবস্থিত। ভারতীয় উপদ্বীপের শেষ প্রান্ত শেষ পর্যন্ত বিস্তৃত। তাহলে উপদ্বীপীয় মালভূমি হলো মৃদুবর্ধিত গোলাকার পাহাড় এবং প্রশস্ত অগভীর উপত্যকায় রয়েছে এটি প্রায় ত্রিভুজাকার আকৃতির। এটি ভারতীয় প্রাচীনতম এবং সবচেয়ে স্থিতিশীল ভূমিরূপ। এটি পুরনো স্ফটিক আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। উপদ্বীপীয় মালভূমিতে 2টি বিস্তৃত বিভাগ রয়েছে, উচ্চ মালভূমি এবং দক্ষিণাত্য মালভূমি। নর্মদা নদীর উত্তরে অবস্থিত উপদ্বীপীয় মালভূমির অংশটি কেন্দ্রীয় উচ্চভূমি নামে পরিচিত। এর মধ্যে রয়েছে মালওয়া মালভূমি, বুন্দেলখন্দ, বাগেলখন্দ, বিন্ধ্য পর্বতমালা এবং ছোটনাগপুর মালভূমি। পরবর্তী প্রশ্ন, ইন্দিরা অভ্যাস কি? ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক নৌ মহড়া হচ্ছে ইন্দ্র। এর 14তম সংস্করণ 28 মার্চ থেকে 2রা এপ্রিল 2025 পর্যন্ত চেন্নাই উপকূলে অনুষ্ঠিত হয়েছিল। এই মহড়াতে ভারত ও রাশিয়ার মধ্যে সামুদ্রিক অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসাবে প্রমাণিত হয়েছিল। দেখো 2023 সালে প্রতিষ্ঠার পর থেকে ইন্দ্রা যেটা বলছে, 2 দেশের মধ্যে নৌ সহযোগিতা এবং অপারেশন সিনার্জি বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করেছে। অর্থাৎ 2 দেশের নৌবাহিনীরা এসে কিন্তু তাদের যে কৌশলগুলো আছে একে অপরের প্রতি বিনিময় করবে, তারপরে নতুন নতুন কিছু জিনিস শেখা যাবে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। এটার ফলেও বিশ্বের কাছে একটা বিশেষ সম্মানও কিন্তু অর্জন হবে ভারতের ক্ষেত্রে।
পরবর্তী প্রশ্ন দেখো, খঞ্জর মহড়া কোন দুটি দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া? একই রকম প্রশ্ন। এখানে অপশন ছিল ভারত ইরান, ভারত ও চীন, এবং অপশন ছিল ভারত ও কিরগিজস্তান, তার সাথে সাথে অপশন ছিল ভারত ও নেপাল। তো ওখানে 4টে অপশন দেওয়া ছিল, এর মধ্যে হয়ে গেল তোমার দেখো খঞ্জর 12 এর হলো ভারত এবং কিরগিজস্তানের মধ্যে একটা যৌথ সামরিক মহড়া। এই মহড়া ভারত এবং কিরগিজস্তানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার একটি সুযোগ প্রদান করে থাকে। এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বৃদ্ধিতে উভয় দেশের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়। এই অনুশীলনটি 2011 সালে শুরু হয়েছিল এবং মহড়ার শেষ সংস্করণটি 2024 সালে জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্নটা কি জিজ্ঞাসা করল, ভারতের সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদটি কিসের সাথে সম্পর্কিত? 19 নম্বর অনুচ্ছেদ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি নিয়ে আলোচনা করা হয়, যা নাগরিকদের থেকে কিছু স্বাধীনতা প্রদান করে। দেখো 19 নম্বর ধারা সকল নাগরিকের ক্ষেত্রে এটা লেগে থাকবে যে 19 নম্বর ধারাতে যে স্বাধীনতার কথা বলা হয়েছে সেখানে মোট 6 প্রকারের স্বাধীনতার কথা বলা হয়েছে, যেটা সকল নাগরিক কিন্তু সমানভাবে সুযোগ ব্যবহার করতে পারবে। এক হলো বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। দেখো 2 নম্বর কি বলছে, শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া কোনো জায়গায় সমাবেশ বা সভা করা। 3 নম্বর হচ্ছে ইউনিয়ন গঠন করা বা সংগঠন গঠন করা। 4 নম্বর হচ্ছে ভারতের সর্বত্র অবাধে চলাফেরা করার স্বাধীনতা। 5 নম্বর হচ্ছে ভারতের ভূখণ্ডে যে কোনো অংশে তুমি বসবাস করতে পারবে এবং বসতি স্থাপন করতে পারবে। আর 6 নম্বরটা হচ্ছে তুমি ভারতে বসবাস করার সাথে সাথে যে কোনো পেশা অনুসরণ করতে পারবে, অথবা যে কোনো পেশা বা ব্যবসা তুমি যেটা খুশি ইচ্ছে তোমার ভালো লাগলে সেটা তুমি সেই পেশাটা বা ব্যবসাটা তুমি করতে পারো। পরবর্তী প্রশ্নটা কি ছিল দেখো, ভারতীয় সংবিধানের 243 নম্বর অনুচ্ছেদ কি? সংবিধানের 243 নম্বর অনুচ্ছেদটি 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল এবং এটি পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠানগুলির সাথে সম্পর্কিত। এই অনুচ্ছেদে পঞ্চায়েতের গঠন, পঞ্চায়েতের মেয়াদ ক্ষমতা, পঞ্চায়েতের কার্যাবলী প্রভৃতি কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, SRAM এর পূর্ণরূপ কি? SARM এর অর্থ হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি এক ধরনের সেমিকন্ডাক্টর। এটি মাইক্রোপ্রসেসর, সাধারণ কম্পিউটিং অ্যাপ্লিকেশন এবং ইলেকট্রনিক ডিভাইসে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। SRAM এর প্রকৃতিতে অস্থির এবং যার অর্থ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে এটা সংরক্ষিত ডেটা হারিয়ে যাবে। 1969 সালে ইন্টেল তাদের প্রথম 256 বিট ইন্টেল এবং 1101 SRAM চিপ প্রকাশ করেছিল। SRAM সিনক্রোনাস ডাইনামিকের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, একটি কম্পিউটারের সিস্টেম ঘড়ির সাথে সিনক্রোনাইজ করা হয়ে থাকে। সড়ক সংক্রান্ত প্রকল্পের নাম কি? অ্যাকচুয়ালি এখানে প্রধানমন্ত্রীর সড়ক প্রকল্পের নাম জানা হয়েছে। দেখো তো এটা হচ্ছে একটি প্রধানমন্ত্রী রাস্তা সম্পর্কিত প্রকল্পের নাম, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY। গ্রামীণ এলাকায় রাস্তা নির্মাণ এবং উন্নয়নের জন্য ভারত সরকার এই প্রকল্পটি চালু করেছিল। এটির মূল লক্ষ্য হলো যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য গ্রামীণ জনবসতিগুলিকে সব আবহাওয়া সড়কের সাথে সংযুক্ত করা। এই কেন্দ্রীয়ভাবে স্পন্সরিত প্রকল্পটি 2000 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চালু করেছিলেন এবং আসাম ট্রিবিউন জানিয়েছেন যে এই প্রকল্পটি অনেক গ্রামবাসীর জীবনযাত্রার পরিবর্তন আনতে শুরু করেছে, কারণ এর ফলে মণিপুরে নতুন নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। শুধু মণিপুরেই না, এর ফলে কিন্তু অনেক জায়গাতেই রাস্তা তৈরি করা হয়েছিল।